নমস্কার। আজকের ভিডিওতে আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারগুলি সম্বন্ধে আলোচনা করব। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যা ভারতের সংবিধানের পার্ট 4 এবং ধারা 36 থেকে 51-এর মধ্যে রয়েছে। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলতে যেগুলো বোঝায় যে ভারতীয় সংবিধানে নীতিসমূহ একত্রে ভারতীয় সংবিধানের মূল দর্শন ও চিন্তাধারাকে প্রতিফলিত করে। এখানে যেগুলো লেখা রয়েছে বা যে নির্দেশগুলো দেওয়া রয়েছে, সেই নির্দেশ রাষ্ট্রকে দেওয়া রয়েছে। রাষ্ট্র এইসব বিষয়ে বা এইসব নির্দেশগুলো পালন করবে এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখানে নির্দেশ প্রতিটি ক্ষেত্রেই, যেমন সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, আইন প্রশাসন, বিচার বিভাগ, পরিবেশ, বন জন্তু, আমাদের হিস্টোরিক্যাল মনুমেন্ট, সমস্ত বিষয়েই রাষ্ট্রকে একটা রূপরেখা দিয়েছে যে রাষ্ট্র এই বিষয়ে এইভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং এই বিষয়ে রাষ্ট্র আইন প্রণয়ন করবে। এখন আমাদের যে বিষয়গুলো এখানে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো রয়েছে আর কি, সেগুলোর মধ্যে যেগুলো আমাদের মনে রাখার বিষয় বা যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে, সেখানে রয়েছে যে এইখানে যে 36 থেকে 51 পর্যন্ত যে ধারাগুলো আছে, সেগুলোর প্রতিটি ধারায় এক একটি নির্দেশ লেখা রয়েছে। প্রশ্ন আসে যে এই নির্দেশটি কত নম্বর ধারায় রয়েছে বা এত নম্বর ধারায় কী নির্দেশ রয়েছে। এছাড়া যেটা রয়েছে যে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেগুলো যে নির্দেশগুলো আছে, সেগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিনা। অর্থাৎ যদি রাষ্ট্র এই নীতিগুলো পালনে ব্যর্থ হয় বা নীতিগুলো পালন করতে যদি না পারে, তাহলে এগুলো বিচার হবে কি হবে না। তো এখানে আর রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। রাষ্ট্র যথাসম্ভব চেষ্টা করবে যে এই নীতিগুলো পালন করে রাষ্ট্র পরিচালনা করা। এখন আমরা নীতিগুলো নিয়ে আলোচনা করব, নীতি কোন ধারায় কী রয়েছে। যেমন 38 নম্বর ধারা 38, এখানে বলছে যে জনকল্যাণ উদ্দেশ্যে একটি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং তাকে সুরক্ষা প্রদান করবে। 39 ধারায় রয়েছে যে নাগরিকদের পর্যাপ্ত পরিমাণ জীবনে অবলম্বন বা জীবনের অধিকার সৃষ্টি করা। দেশের সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ এমনভাবে বণ্টিত হবে যাতে সকলের কল্যাণ সাধিত হয়। 40 নম্বর ধারায় কী রয়েছে? 40 নম্বর ধারায় রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের গঠন, যে স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েতের গঠন করবে। 43 নম্বর ধারা, গ্রামগুলিতে ব্যক্তিগত বা আমাদের কোঅপারেটিভ সমবায় ভিত্তিতে কুটির শিল্পের সম্প্রসারণ। 47 ধারা 47, যেখানে বলা আছে জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে অস্বাস্থ্যকর উত্তেজক পানীয় ও মাদকদ্রব্য নিষিদ্ধকরণ। অনেক রাজ্য আমাদের যেগুলো এখন কী বলবো মাদক যে বিক্রি হয়, অনেক রাজ্য কিন্তু মদ বিক্রি নিষিদ্ধ। এই নির্দেশ অনুসারেই ওই রাজ্য কিন্তু বিধানসভায় বিল পাস করে মাদকদ্রব্য নিষিদ্ধ করেছে। 44 নম্বর ধারা রয়েছে ভারতের অভিন্ন দেওয়ানি বিধি, যেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা। 45 নম্বর ধারা রয়েছে যে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান। 48 নম্বর ধারা রয়েছে যে কৃষি প্রণালী ও পশুপালন সংগঠন করা, প্রজাতিগুলোকে উন্নত করা এবং গৃহপালিত পশু হত্যা নিবারণ করা। অনেক স্টেটে আমাদের গরু হত্যা বা আমাদের স্লটারিং কিন্তু বিভিন্ন রাজ্যে বন্ধ। 49 ধারা, এগুলো কিন্তু প্রশ্নে আসে। 44, 45, 48, 49,
যে আমাদের জাতীয় 49 ধারা রয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে মানে হিস্টোরিক্যাল যে সমস্ত জায়গা রয়েছে আমাদের, যেমন তাজমহল, দিল্লির যে সমস্ত সৌধগুলো রয়েছে কুতুব মিনার থেকে শুরু করে, সেগুলোকে সংরক্ষণ করা। 50 নম্বর ধারা রয়েছে যে আমাদের জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসনিক ব্যবস্থা থেকে আলাদা করা, দুটো আলাদা। এরপর আসছে আমরা যে ইম্পর্টেন্ট যে ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বাকি যে ধারাগুলো এখানে রয়েছে তোমরা সেগুলো পড়ে নেবে, কিন্তু ইম্পর্টেন্টগুলো যেগুলো বিভিন্ন ধারাগুলো মনে রাখতে হবে। একবার পড়লেই কিন্তু সমস্ত ধারা মনে থাকবে না। প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে, আর বাকিগুলো যাতে জানা থাকে, যে অপশন দেখলে যাতে মনে পড়ে, সেই জন্য এই ধারাগুলো পড়তে হবে। 97 যে আমাদের সংবিধান সংশোধন হয় 2011 সালে, তার মধ্যে আবার 43 খ ধারা ইনসার্ট করা হয়েছে, যেখানে হচ্ছে রাষ্ট্র সমবায় সংস্থাগুলোকে স্বতঃস্ফূর্ত গঠন, স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও পেশাদারি ব্যবস্থাপনার প্রসার ঘটানো। মানে যেগুলো আমাদের যেগুলো সেন্ট্রাল বা স্টেট পাবলিক সেক্টর ইউনিট রয়েছে, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা রাউরকেলা স্টিল প্ল্যান্ট, এই সমস্ত সংস্থাগুলোকে যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে সে বিষয়ে রাষ্ট্র নীতি গ্রহণ করবে। 350 ক 17তম অধ্যায়, যেখানে আছে ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীদের শিশুদের তাদের মাতৃভাষায় শিক্ষা, প্রাথমিক শিক্ষা প্রদান, সেটা কিন্তু বলা রয়েছে, নির্দেশমূলক নীতির মধ্যেই রয়েছে। এরপর আসছে আমরা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য বলতে বোঝায়, এর আগে যেমন বললাম যে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেখানে সংবিধান রাষ্ট্রকে কিছু নির্দেশ বা নীতিমূলক উপদেশ সংবিধান উল্লেখ করেছে, যেভাবে রাষ্ট্র সেগুলো মেনে রাষ্ট্র পরিচালনা করবে। সেই একই রকম রাষ্ট্রে যে যারা নাগরিক, তাদের ক্ষেত্রেও কিছু নীতিমূলক সংবিধানে লেখা রয়েছে, যেগুলোকে আমরা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ বলি। এগুলো ধারা 51A। মৌলিক কর্তব্যগুলো কিন্তু মূল সংবিধানে ছিল না। এগুলো 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কিন্তু সংবিধানে যুক্ত হয়। এখন আমাদের মৌলিক কর্তব্যগুলো নেওয়া হয়েছে রাশিয়া থেকে, ফর্মার USSR, ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, সেখান থেকে মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে 10টি মৌলিক কর্তব্যগুলো আছে সেগুলো 1 নম্বরে যেমন হচ্ছে যে সংবিধানকে মান্য করা এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, যে সকল মহান আদর্শ দেশের জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলোকে পোষণ ও অনুসরণ। 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে সমর্থন সংরক্ষণ। 4 নম্বর দেশরক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য ডাক হলে সাড়া দেওয়া। 5 নম্বর হচ্ছে ভাষাগত, ধর্মগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে সমস্ত ভারতবর্ষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের সম্প্রসারণ করা। 6 নম্বর হচ্ছে মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ। 7 নম্বর হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ, জীবজন্তুর প্রতি মমত্ববোধ। 8 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতা, অনুসন্ধিৎসা মনোভাবের প্রসার সাধন। 9 নম্বর হচ্ছে জাতীয় সম্পত্তির সংরক্ষণ। 10 নম্বর হচ্ছে সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। 11তম আমাদের মৌলিক কর্তব্য হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা। এটা কিন্তু প্যারেন্টসদের, পিতামাতা বা অভিভাবকদের পালনীয় কর্তব্য। এই 11তম মৌলিক কর্তব্য 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়।
এখন এই 2 চ্যাপ্টারের মনে রাখার বিষয় যেগুলো হলো যে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন অধ্যায় এবং কোন কোন ধারায় রয়েছে, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, এটা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং এর যে বিভিন্ন ধারা আমাদের 35 থেকে 51 পর্যন্ত, সেই 35 থেকে 51-এর মধ্যে কোন ধারায় কোন কোন বিষয় ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো দেওয়া রয়েছে সেগুলো মনে রাখা। এবং আরও যেটা হচ্ছে যে মৌলিক অধিকার এবং আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই দুটোর মধ্যে পার্থক্য কী, বা মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যর মধ্যে পার্থক্য কী। আর এটা হচ্ছে মৌলিক কর্তব্যর মধ্যে মৌলিক কর্তব্য যে 10টা মূল সংবিধানে, পরবর্তীকালে যে আবার 11টা হয়েছে, সেইগুলো একবার মুখস্থ করার দরকার নেই, কিন্তু যাতে দেখলে মনে পড়ে সেই বিষয়ে মৌলিক কর্তব্যগুলো মনে রাখা। এবং মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে যে পার্থক্য, যেটা পুরো বিষয়টা বুঝলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মৌলিক অধিকারগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। যে তার কারণ যেটা, যে কোনো নাগরিকের যদি কোনো বিষয়ে মৌলিক অধিকার খর্ব হয় তাহলে কিন্তু সেটা আদালতে বিচারযোগ্য, কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু আদালতের কর্তৃক বিবেচ্য নয়। এটাই হচ্ছে মানে বেসিক পার্থক্য। বাকি যেগুলো আমাদের বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নেবে। আজকের ভিডিও এই পর্যন্তই।